আমাদের যে কাস্টমসে একটা আইটি সিস্টেম ব্যবহার হয় ওটাকে বলা হলো এসআই কুডা। এসআই কুডাটা আংটার থেকে আসে। এখন আচ্ছা, তার আগে ওনার সাথে আরেকটা কথা আলাপ হয়েছিল, ওটা একটু তাড়াতাড়ি বলে দিই। ওনার সাথে যখন আমি 1 বছর আগে দেখা করেছি আইএলওর মিটিংয়ের পাশে, তখন উনি আমাকে বললো, দেখো আমাদের 30,000 মেট্রিক টনের পটাশ সার ফার্টিলাইজার একটা জাহাজে পড়ে আছে, স্যাংশনের কারণে এটা কেউ নিচ্ছে না, কোয়ালিটি ভালো, তোমরা যদি নিতে চাও তাহলে এটা আমরা ফ্রি তোমাদেরকে পাঠাতে পারবো। তো আমি তখন আমাদের বেশ কয়েকটা মন্ত্রণালয়কে অ্যাক্টিভেট করে তারপর কাগজপত্র করে টেস্টিং করে সবকিছু করে এই গত সপ্তাহে 1 বছর পর এটা এখন আমাদের চট্টগ্রামে আসছে। $20 মিলিয়ন আমাদের বেঁচে গেল এই পটাশের কারণে। তো এটা আমি একটা উদাহরণ দিচ্ছি যে অ্যাজাইল ডিপ্লোমেসি। আমি যখন ওনার সাথে দেখা করতে গেলাম তখন এটা নিয়ে যে আমাদের দেশের $20 মিলিয়ন এমনি এমনি বেঁচে যাবে এটা উনিও জানতেন না, আমিও জানতাম না। কিন্তু আমরা ওই সুযোগটা নিয়ে আমার সাথে আমার যে সহকর্মীরা আছে ফরেন সার্ভিস, তারপরে এই সংস্কৃত মন্ত্রণালয়, ওনাদের সবার কাজের কারণে উই টুক অ্যাডভান্টেজ অফ দ্যাট। আচ্ছা, কাস্টমসের কথাটা বলি। গত বছর যখন সালেউদ্দিন সাহেব আমাদের ফাইন্যান্স অ্যাডভাইজার, উনি যখন প্রথম কাস্টমস হাউসে গেলেন, এটা ছিল 18 বছরে প্রথমবার যে কোনো মন্ত্রী কাস্টমস হাউসে ফিজিক্যালি গিয়েছে চট্টগ্রাম। ওনার পর আমি 2বার গেলাম। এখন কাস্টমস হাউসের সাথে আর পোর্টের সাথে একটা সম্মিলিত ওয়ার্ক প্ল্যান আছে। এটার মূল উদ্দেশ্য হলো যে আমরা কত তাড়াতাড়ি কাস্টমসের প্রসেসটাকে দ্রুত করতে পারি। পোর্টের দিকে এখন মোটামুটি এফিসিয়েন্সি অনেক বেড়ে গেছে, কাস্টমস অ্যাপ্রুভালের জন্য অনেক বেশি সময় লাগে। তার একটা সিমটম যেখানে সবচেয়ে বেশি দেখা যায় এটা হলো প্রি অ্যারাইভাল কাস্টমস ক্লিয়ারেন্স। একটা পণ্য আসছে সিঙ্গাপুর থেকে, 4 দিন আগে ওটা জাহাজে উঠে গেছে বা কলম্বো থেকে, আমরা কিন্তু জানি কি আসছে, কার কাছ থেকে আসছে, কোথায় যাবে, এটা আমরা অনলাইনে ক্লিয়ারেন্স করে ফেলতে পারি। কিন্তু প্রি অ্যারাইভাল ক্লিয়ারেন্স আমাদের যেটা হওয়া উচিত 50 ভাগের বেশি, এটা 5 ভাগের কম এই মুহূর্তে। এটার অনেক রকম কারণ আছে। আমাকে বলা হয় যে কিছু ব্রোকার আছে, সিএনএফ ব্রোকার, তারা চায় না। আমাদের টেকনোলজিতে কিছু ঘাটতি আছে। আমাদের বলা হয় যে এটা ডিজিটাইজ হয়ে গেছে, কিন্তু দেখা যায় যে অনেকটা ডিজিটাইজ হয়ে গেছে কিন্তু 2-1টা জায়গায় ইচ্ছা করে হয়তো ম্যানুয়াল রেখে দেওয়া হয়েছে, ওইটার জন্য আবার কাগজ নিয়ে ব্যাংকে যেতে হয়, ব্যাংক থেকে অ্যাসেস করতে। তো আমাদের একটা ওয়ার্ক প্ল্যান আছে, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। এই সরকারের মেয়াদে শেষ হবে কি জানি না, কিন্তু ইটস নাও অলমোস্ট ডান। এটা যদি আমরা ফুলি অটোমেট করতে পারি তাহলে এটা আমাদের কাস্টমারদের জন্য একটা খুব বিরাট, এই ইজ অফ ডুইং বিজনেসের জন্য একটা বিরাট লাভ হবে। আর এই বিষয়টা আপনাদেরকে যারা ফাইন্যান্স ইকোনমিক্স নিয়ে রিপোর্টিং করেন আমার মনে হয় আরেকটু তুলে ধরা উচিত যে এফিসিয়েন্সি গেইনের কারণে অনেক সময় বাঁচে, অনেক খরচ বাঁচে। এখন যে ডিজিটাল পদ্ধতিতে একটা জাহাজ পোর্টে এসে পেমেন্ট করতে পারে, 6 মাস আগ পর্যন্ত এটা সম্ভব ছিল না। জাহাজটা পার্ক করার পর কেউ নেমে এসে তারপর কোনো অফিসে গিয়ে পেমেন্ট করতে, এখন বাইরের থেকে ওরা অনলাইনে কার্ড পেমেন্ট করতে পারে। ট্রাক যখন পোর্টের ভিতরে ঢুকবে, যেটা আগে গত বছরের মার্চের আগ পর্যন্ত ম্যানুয়ালি করতে হবে, আপনার ট্রাকটাকে পার্ক করে তারপর নেমে টিকিট কিনে ক্যাশ দিয়ে তারপর যেতে হবে। এটা এখন অনলাইনে কিউআর কোডের মাধ্যমে, যেটা 20 মিনিট লাগতো কমপক্ষে, এখন 20 সেকেন্ড লাগে। তো এই এফিসিয়েন্সি গেইনটা ট্যারিফের গেইনের থেকে আরো অনেক বেশি ইম্পর্টেন্ট, কিন্তু সম্মিলিতভাবে এগুলো খুবই বড় সংস্কার হচ্ছে আমাদের বিজনেস অ্যান্ড ইকোনমিক ফ্রন্টে। তো এসআইকুডা আংটাইডের হলো একটা বড় আমাদের হেল্প, আর ওরা আমাদেরকে আরো সাহায্য করবে পরবর্তীতে এই বিষয়ে। তো শেষ করার আগে আরেকটু বলি যে প্রাইভেট সেক্টরে অনেকগুলো মিটিং করলাম, তার মধ্যে আমি 2টা হাইলাইট করি। একটা হলো ফেসবুক বা মেটা, সর্বোচ্চ পর্যায়ে ওদের সাথে একটা মিটিং হলো বেশ কয়েকটা বিষয় নিয়ে। একটা হলো যে ঠিক ইলেকশনের সামনে আমরা মিসইনফরমেশন নিয়ে ওরা কি করতে পারে, অ্যান্টিসিপেটরি কি করতে পারে, আর যখন কোনো একটা লাইভ সিচুয়েশন হচ্ছে তখন হয়তো একটা পেজ বন্ধ করে দিতে হবে কারণ ওখান থেকে উস্কানি দেওয়া হচ্ছে, তখন কি করা যেতে পারে। তো এটার একটা প্রোটোকল আমরা খুব হাই লেভেলে নিয়ে যাচ্ছি। অলরেডি ওনারা আমাদের ইলেকশন কমিশনের সাথে কোঅর্ডিনেট করছেন। আমার এই নেক্সট মিটিংটা ফয়েজ তাইব ভাইয়ের সাথে এই বিষয় নিয়ে আরেকটু ডিটেল করা হবে। আরেকটা মিটিং হলো পেপ্যাল নিয়ে অনেক বছর ধরে বাংলাদেশে অ্যাটলিস্ট আলাপ হচ্ছিল, কোনো কারণে ওরা আমাদের সাথে এনগেজ করতে চাচ্ছিল না। ডিসেম্বর মাসের 1 তারিখে খুব সম্ভবত আমি বেশ কয়েক মাস ওদেরকে অনুরোধ করার পর ওরা একটা সিনিয়র লেভেল টিম পাঠালো ওদের এশিয়া প্যাসিফিকের
হেড সিঙ্গাপুরে, আর সাউথ এশিয়ার হেড যিনি ইন্ডিয়াতে, দিল্লিতে, আরও 4জনের টিম এসে এখানে 4-5 দিন ধরে আমাদের উদ্যোক্তাদের সাথে কথা বললো, আমাদের সেন্ট্রাল ব্যাংক গভর্নর সাহেব, আইসিটি করে যাওয়ার পর এবার হলো উচ্চ পর্যায়ে আমার সাথে প্রথমবার মিটিংটা হলো। ওরা এখন ইন প্রিন্সিপাল আমাদের এখানে আসার জন্য, আমি এটা কেয়ারফুলি বলছি, আপনারা আবার ভুল হেডলাইন দিয়ে না, ওরা আগ্রহী, কিন্তু ওদের ওই আগ্রহটাকে এখন বাস্তবায়ন করার জন্য ওদের একটা লম্বা প্রসেস থাকে। কোনো একটা নতুন মার্কেটে ঢোকার জন্য একটা লম্বা প্রসেস থাকে। ওই প্রসেসটা ওরা শুরু করতে যাচ্ছে, ওদের নিজেদের মধ্যে একটা ডিবেট হতে যাচ্ছে, বোর্ডে এটা নিয়ে আলাপ হবে। এই আলাপের আগে ওরা চাচ্ছে না এমন একটা ধারণা ক্রিয়েট করা হয়ে যায় যে পেপ্যাল চলে আসছে। কিন্তু আমি যদি আপনাকে আমার ইমপ্রেশনটা বলি, এটা হলো যে ওরা ফুলি কনভিন্সড যে আমাদের যে পোটেনশিয়ালটা তো ছিল, ওটা তো আগেও ছিল, ওই ডেমোগ্রাফিক পোটেনশিয়াল, কিন্তু এখন আমাদের একটা গভর্নেন্স হয়ে গেছে ওটার উপরে, যেটাতে ওরা কনফিডেন্স ফিল করেছে। বিশেষ করে আসান মনসুর সাহেবের সাথে কথা বলার পর, দিস ইজ এ গভর্নর হু মিনস বিজনেস। তারপর প্রাইভেট সেক্টর ব্যাংকের এখন এমডিদের সাথে কথা বলার পর দেখে যে ব্যাংকিং সেক্টরেও এখন অনেক ইমপ্রুভমেন্ট হচ্ছে। তো রেপুটেশন ওয়াইজ বাংলাদেশ সেরকম আর আগের মতো রিস্কি না। তো এটা ওরা আমাকে জানালো, এখন প্রসেসটা উই উইল সি হাউ ইট গোস। আমি এখন এখানে থামি, আপনার যদি কোনো প্রশ্ন থাকে আই উইল বি ভেরি হ্যাপি টু টেক দ্যাট। আর মাঝে মাঝে একটা টেনশন থাকে, সব সরকারের সাথে একটা টেনশন হয়। যেমন আমরা যখন আমাদের প্রাইভেট ডেটা প্রাইভেসি অর্ডিন্যান্স পিডিপিও করতে যাচ্ছি, তখন আমাদের কিছু ডিমান্ড থাকে, ওদের হয়তো কিছু রিকোয়েস্ট থাকে। তো এটা নিয়ে অনেক মাস ধরে নেগোসিয়েশন চলছে। আমি কয়েকটা নেগোসিয়েশন চেয়ার করলাম, জুমে ওদের সাথে হয়। তো ওইটা এখন খুব ভালো জায়গায় আসছে। প্রথমে এটা নিয়ে ওদের যেমন একটা ভয় ছিল যে আমরা, ওদের ধারণা ছিল যে এটাতে 1-2টা ল্যাপস হয়ে গেলে কি আমরা ওদেরকে জেলে ভরে দেবো কিনা, এরকম কিছু একটা ধারণা ছিল। তো আমরা কয়েকটা রিফাইন করেছি ওই লতে। এই এনগেজমেন্টের কারণে এখন একটা ভালো জায়গায় আছে ওই সম্পর্কটা। যদিও সবসময় একটা টেনশন থাকবে এই গ্লোবাল প্ল্যাটফর্ম কোম্পানি আর যে কোনো দেশের সাথে, বড় দেশ ছোট দেশের মধ্যে, কিন্তু ওরা এটার সাথে অন্যগুলো মিলিয়ে ফেলছে না। একই সাথে ওইটা ডিল করে ওদের পলিসি ডিপার্টমেন্ট। এটা হলো ওদের যে এনফোর্সমেন্ট, রিয়েল টাইম ডিসইনফরমেশন, আর বিশেষ করে ওদের ইলেকশন রিলেটেড কিছু টুলস আছে, যেটা নিয়ে ওরা আমাদের ইলেকশন কমিশনের সাথে ওয়ার্কশপ করবে বা করে ফেলেছে অলরেডি, আমাকে চেক করতে হবে। আর আগামীকাল সকালে খুব সম্ভবত আমার একটা জুম কল আছে ওদের যে ল এনফোর্সমেন্টের যে সবচেয়ে সিনিয়র, ওনার সাথে, যাতে করে একটা রিয়েল টাইম কন্ট্যাক্ট হয়ে যেতে পারে। এখন আমাদের কন্ট্যাক্ট আছে, কিন্তু এটা হলো অনেক সময় রিয়েল টাইম হয় না, মিনিট বাই মিনিট হয় না। তো ওদেরই আমার মিটিংয়ের পর ওরা নিজের থেকেই অফার করলো যে আমি ওদের এই লোকটার সাথে যেন রিয়েল টাইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ থাকে। আর আমি এটা তো শুধু আমি ধরে রাখবো না, এই কন্ট্যাক্ট আমি আমাদের ল এনফোর্সমেন্ট, তারপর রেগুলেটরদেরকেও দিয়ে রাখবো, যাতে করে ওরা সবাই রিয়েল টাইম এই কন্ট্যাক্টটা করতে পারে। তো সামারিতে যদি বলি, ওদের থেকে আমরা খুব ভালো কোঅপারেশন পাচ্ছি এই মুহূর্তে। এটা একটা রিলেশনশিপের ব্যাপার, ডিপ্লোমেসির ব্যাপার, এটা আমরা এখন চালিয়ে যাচ্ছি। আমরা সেভাবে এটাকে দেখছি। আগে হয়তো এটাকে একটা টেকনিক্যাল ব্যাপার হিসেবে দেখা হতো, কিন্তু এখন আমরা সরকারের সর্বোচ্চ পর্যায়ে এটাকে গুরুত্ব দিচ্ছি। এটা ওরা অ্যাপ্রিসিয়েট করে।